সময় কারোর জন্য থেমে থাকে না, তবে কারোর জন্য সময় যেন থমকে দাঁড়ায় মৃত্যুর দুয়ারে। আলোচিত সেই সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না, যারা একসময় সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরিয়েছিলেন, আজ তাদের ঠিকানা হয়েছে কারাগারের অন্ধকার প্রখণ্ড, যাকে বলা হয় কন্ডেম সেল। বিচারকের রায়ে প্রমাণিত হয়েছে তাদের নৃশংস অপরাধ। এখন শুধু অপেক্ষা দড়ি পড়ার সেই চূড়ান্ত সময়ের। শুরু হয়েছে সোহেল রানা ও স্বপ্না বেগমের জীবনের শেষ দিন গোনা। রায় ঘোষণার পরপরই তাদের সাধারণ হাজতখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারাগারের সবচেয়ে ভয়ঙ্কর অংশে, কন্ডেম সেলে। কারাগারের নিয়ম অনুযায়ী তাদের রাখা হয়েছে আলাদা দুটি সেলে। প্রতিটি সেলের মাপ 6 বাই 6 ফুট। এই সামান্য জায়গায় চারদিকে নিরেট দেওয়াল, বাইরের আলো বাতাস সেখানে পৌঁছাতে পারে না বললেই চলে। লোহার বাড়ি শিকের ওপর থেকে বাইরের পৃথিবীটা তাদের কাছে এখন রূপকথার মতো। দিন যাচ্ছে, রাত আসছে, কিন্তু সেই অন্ধকার সেলের ভিতরে সময় হিসাব রাখা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। ঘুম থেকে শুরু করে প্রত্যাহিক সব কাজ সব করতে হয় এই 6 ফুটের ছোট্ট জায়গাটুকুতেই। যারা একসময় মুক্ত আকাশে ঘুরে বেরিয়েছেন, আজ সেই ছোট রুমটি তাদের পৃথিবী। ভিতরের খবর বলছে মানসিক যন্ত্রণায় তারা এখন দিশেহারা। সোহেল ও স্বপ্না কখনো রাগে বা অভিমানে দেওয়ালে মাথা টুকে কাঁদছেন, আবার কখনো পাথরের নিথুর দেহে বসে থাকছেন। বিশেষ করে স্বপ্না বেগমের অবস্থা আরও শোচনীয়। তিনি বারবার তার ফেলে আসা ছোট্ট সন্তানের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছেন। সে এখন সেই অন্ধকার চার দেওয়ালের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে। অনুশোচনা কি আছে নাকি ভয় কাজ করছে মৃত্যুর, সেটি কেবল তারাই জানে। আইনি প্রতিক্রিয়া এখন চূড়ান্ত ধাপের দিকে। মামলার যাবতীয় নথিপত্র বা ডেথ রেফারেন্স পাঠানো হয়েছে মহামান্য হাইকোর্টে। এখন কেবল পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম অস্থিরতা আর বুক ফাটা হাহাকারে। 24 ঘন্টা মৃত্যুর সেই বিভীষিকাময় চিন্তা তাদের কুরে কুরে খাচ্ছে। তাদের চোখের দিকে তাকালে সেই শূন্যতা স্পষ্ট বোঝা যায়। ভাবুন তো, যে হাত দিয়ে একটা নিষ্পাপ শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আজ সেই একই হাত লোহার শিক ধরে মুক্তির আশায় কাঁপছে। বিচার কি একেই বলে? প্রকৃতি বা বিচারের ব্যবস্থার কাছে অপরাধীদের শাস্তি কি এভাবেই ফিরে আসে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দিবে। আমি আপিল চাই, আমার শাল বাড়িতে শুকাইছে, আমার শাল নিয়ে যে শাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছি আমার শাল আসবি না, না আসুক, আমার শাল আসুক। আমি মা, আমার কল যে ফাইটে যাচ্ছে আমি বুঝতে পারছি বাবা। ঢাকা মিরপুরে একটা প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবে। যেমন এনার বিচার হলো 5 কার্যদিবসে। আরো আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগছে। এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে, এটা একটা ন্যাক্কারজনক। ওনাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে দেয়, অর্থদণ্ড যেটা দেয়া হলো সেটা কিভাবে আদায় করব? আইনের কিছু স্টেপ রয়েছে এই মামলা। যেহেতু আমরা যতটুকু দেখেছি, রাষ্ট্রপক্ষে কৌশলীগণ পক্ষে তারা আইনানুগ ভাবে যা যা করণীয় আইনি লড়াই করেছেন। অপরপক্ষে আসামি পক্ষ বিজ্ঞ আইনজীবী ছিল, স্টেট ডিফেন্স ছিল। তো সেখানে তারা তথ্যপত্র যুক্তি তর্ক করেছেন, সবই দিয়েছেন। বিজ্ঞ আদালতের কাছে যেহেতু মনে হয়েছে যে স্বপ্ন জড়িত, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেহেতু দিয়েছেন। এখন উচ্চ আদালতে গিয়ে ভিন্ন কিছু যদি প্রমাণ করতে পারে, শুধু স্বপ্না না, যদি সোহেলও আইনি কোনো ডিফেন্স নিতে পারেন, ফ্যাক্টগত কোনো ডিফেন্স নিতে পারেন যে এই রায়টা, যে রায়টা দেওয়া হয়েছে বিজ্ঞ আদালতে, ট্রাইব্যুনালে, সেটা যথাযথ ছিল না যদি মনে করেন, তাহলে ভিন্ন কিছু হতে পারে। কিন্তু সন্তান থাকার কারণে বা নারী হিসেবে তিনার প্রতি ভিন্ন কোনো অনুকম্পা আসবে, এটা আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি না। কারণ হচ্ছে সংবিধানের 27 আর্টিকেল 27, সেখানে বলা আছে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর দ্য ল। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। সুতরাং বিচারের ক্ষেত্রে আইনানুগভাবে তিনাকে একজন ক্রিমিনাল হিসেবে বিচার করা হয়েছে। আর তিনার লাইবিলিটি কতটুকু ছিল, তিনার দায় কতটুকু, সেটাকে মূল্যায়ন করেই তিনার বিরুদ্ধে ফাঁসে। এখন ভিন্ন যদি কোনো কিছু উপস্থাপন করা যায়, যদি মনে করে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে যায়, যদি প্রমাণ করতে পারে যে তিনার আসলে সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না, এই স্বপ্না আক্তারের সরাসরি কোনো ইনভলভ ছিল না,
অথবা তিনি কোনো কারণে নির্দোষ, তাহলে ভিন্ন কোনো জাজমেন্ট আসতে পারে। কিন্তু সন্তান থাকার কারণেই তিনাকে ভর্তি দিবে বা ভিন্ন কোনো দণ্ড দিবে, এটা বলা যাচ্ছে না, এটা বলা ঠিক হবে না। নারী আসামিদেরকে হলেও কার্যকর হয় না যেটা বললেন, বা বিগত দিনে হয়নি, কোনো কিছু না হওয়াটাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না। নতুন করে ইতিহাস হতে তৈরি হইতে পারে। আমাদের বিচারিক প্রক্রিয়ায় অনেক লেংদি প্রসেস থাকার কারণে, যথেষ্ট বিচারক না থাকার কারণে মামলা অধিক সংখ্যক, অর্থাৎ একজন বিচারকের যে সক্ষমতা রয়েছে তার চাইতে বেশি মামলা জট হওয়ার কারণে আমরা সুফল কোনোটা সরাসরি পাই না। আবার আইনের কিছু স্টেপ রয়েছে যেগুলো তাড়াতাড়ি করতে হলেও ওই এক কথা হচ্ছে অধিক সংখ্যক বিচারক লাগবে। এগুলো না হওয়ার কারণে লেংদি একটা প্রসেস আছে। তার মধ্যে আবার আপনি যেটা বললেন নারীদের বিষয় ওই কিছু আছে, ওই রকম জটিলতায় পড়ে আছে। চূড়ান্ত কোনো বিচার সম্পন্ন হয়নি, আইনি প্রক্রিয়াগুলো শেষ হয়নি, এটা একটা কারণ হতে পারে। আর নারীদের বিষয় যেহেতু মৃত্যুর মতো বিষয়, সেটা কার্যকর করার ক্ষেত্রে সবগুলাই স্টেপ যা আইনের যতগুলা রয়েছে, প্রসিডিউর রয়েছে, সবগুলো আসলে অনুসরণ করা হয়। ধরেই কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট দিলে ভিন্ন কিছু, যেটা আমরা বিভিন্ন দেশে দেখি, অন্যান্য দেশে আছে যেগুলো ওয়েলফেয়ার স্টেট, সাধারণত মৃত্যুদণ্ড কার্যকরের পরেও বেশ একটা সময় ক্ষেপণ করে ভিন্ন কোনো ঘটনার উদ্ভব হয় কিনা। কারণ কারাদণ্ড দিলেও লোকটার জীবন থাকে, মৃত্যুর পরে ভিন্ন কোনো ঘটনার যদি উদ্ভব হয় তখন তো জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। তো এটা ব্যক্তির ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে তো আরেকটু ভিন্নভাবে হয়তো দেখে। তবে এটা দিয়ে আমরা বলতে পারবো না যে আজ পর্যন্ত কোনো নারী ফাঁসিত হন নাই বা তার বিরুদ্ধে এটা এক্সিকিউট হয় নাই, কার্যকর হয় নাই বিদায় স্বপ্নারও হবে না, এটা আসলে চিন্তা করার সুযোগ নাই। যা হয় নাই সেটাই চূড়ান্ত কোনো বিষয় না। শেষে আবার আমি একটু রিপিট করতেছি, নতুন নতুন কিছু তো আবার তৈরি হতে পারে। আমরা ইতিহাসে চিফ জাস্টিসের বিচার দেখি নাই। বাংলাদেশ হওয়ার পরে আপনি কোনো প্রধান